আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে কমার্স কর্নারে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাবেদা নিয়ে। এই টপিকটি মূলত এসএসসি এবং এইচএসসি সবার জন্য উপকারী হবে এবং সবার জন্য প্রযোজ্য। তো প্রথমেই আমরা জাবেদা সম্পর্কে জানি। আমরা এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে দ্বিতীয় অধ্যায়ে জাবেদা শিখছি এবং এসএসসি তেও আমরা হিসাব বিজ্ঞান বইয়ের মধ্যে জাবেদা শিখেছি। সেই জাবেদার ফর্মুলাগুলো কি আমি জাস্ট একটু সংক্ষেপে বলবো। জাস্ট সেই ফর্মুলাগুলো নরমালি আমরা হিসাবগুলোকে চিনি যে হিসাব কয় প্রকার, 5 প্রকার। সেই 5 প্রকারকে আমরা বলছিলাম আদম আর উৎসব। আদমের মধ্যে ছিল আয়, দায় এবং মূলধন। এই 3টা প্রকার হিসাব নরমালি বলছিলাম কি ক্রেডিট হবে। তো সংক্ষেপে বলতেছি 5টা প্রকার হিসাবকে আমরা 6 ভাগে ভাগ করছিলাম, মানে মালিকানা সত্ত্বকে দুইটা ভাগে ভাগ করছিলাম। একটা হলো মূলধন আর একটা হলো উত্তোলন। তো সেখান থেকে বলছিলাম আয়, দায় এবং মূলধন ক্রেডিট এবং উত্তোলন সম্পদ ব্যয় ডেবিট। এটা হলো নরমাল হিসাব। তো এটা সংক্ষেপে বলছিলাম উত্তোলন সম্পদ ব্যয়কে বলছিলাম উৎসব, আর আয় দায় এবং মূলধনকে বলছিলাম আদম। যেটা ডেবিট সেগুলো যদি বৃদ্ধি পায়, মানে উত্তোলন সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ডেবিট হবে। আর যদি হ্রাস পায় এই উত্তোলন সম্পদ ব্যয় তাহলে সেটা ক্রেডিট হবে। আবার আয় দায় মূলধন এই 3টে হিসাব ক্রেডিট, নরমালি ক্রেডিট। আবার যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। মানে নরমালি ডেবিট যে আইটেমগুলো থাকবে সেগুলো বৃদ্ধি পাইলে ডেবিট হবে এবং ক্রেডিট আইটেমগুলো বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে। হ্রাস পাইলে ডেবিট যেটা ছিল সেটা ক্রেডিট হবে আর ক্রেডিটটা ডেবিট হবে। জাস্ট নরমাল কথা। এই জিনিসগুলো তুমি জাস্ট আগের ক্লাসগুলোতে হয়তো জানো, বা তারপর জাস্ট মনে করে দিলাম যে সম্পদ, ব্যয় এবং উত্তোলন এই 3টে হিসাব নরমালি এগুলো ডেবিট হয়। তো এগুলো বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট হবে। এবং আয় দায় মূলধন এই 3টে হিসাব নরমালি ক্রেডিট, বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট হবে। তোমাকে জাস্ট এতটুকু মনে রাখতে পারলেই আমাদের জাবেদা করা পসিবল। জাবেদার সিস্টেমটা কিন্তু আমরা জানি যে জাবেদা ছক করতে হবে, তারিখ, তারপর থাকবে হিসাবের নাম ও ব্যাখ্যা, অথবা তুমি এটাকে বিবরণ নামেও লিখতে পারো, বিবরণ। তারপর থাকবে খতিয়ান পৃষ্ঠা বা সূত্র নাম লিখতে পারো এটাকে। তারপর থাকবে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো জাবেদার সংজ্ঞাটা কি, যে প্রতিটা লেনদেনকে তারিখের ক্রমানুসারে, মানে তারিখের সিরিয়াল অনুসারে ডেবিট ক্রেডিট দুটি পক্ষে বিভক্ত করে। দুটি পক্ষ মানে একটা ডেবিট আর সমপরিমাণ টাকা ক্রেডিট ভাগ করে ব্যাখ্যা সহকারে যদি লেখা হয় সেটাই হলো জাবেদা। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি পর্যায়ক্রমে। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা শিখবো ব্যয় সম্পর্কিত জাবেদাগুলো। ব্যয় বলতে আমরা বুঝি যে ব্যবসা প্রতিষ্ঠানে আয় অর্জনের জন্য যা কিছু প্রদান করা হয় সেটাই হলো ব্যয়। অর্থাৎ ব্যবসায়ের দৈনিক কর্মকাণ্ড যেটার মাধ্যমে ইনকাম করা হয় বা আয় করা হয় বা উপার্জন করা হয়, সেই উপার্জন করতে যে আনুষঙ্গিক প্রদানগুলো করতে হয় যে সেগুলোকে আমরা ব্যয় বুঝি। মনে করো সাপোজ তুমি পণ্য বিক্রি করে ইনকাম করবা। ইনকাম করতে হলে বা বিক্রি করতে হলে তোমাকে কিন্তু সেই পণ্যগুলো ক্রয় করতে হবে। তারপর সেই পণ্যগুলোকে সুষ্ঠু বন্টন করার জন্য বিক্রয় কর্মী নিয়োগ দিতে হবে, বিক্রয় কর্মী বেতন দিতে হবে। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একটা রুম ভাড়া নিতে হবে, একটা অফিস ভাড়া নিতে হবে, সেই অফিস ভাড়া প্রদান করতে হবে। প্রতিষ্ঠান চালানোর জন্য আরো অনেক রকম খরচ করতে হয়। সব খরচগুলোই মূলত আয়ের উপর ডিপেন্ডেবল। তো আয় অর্জনের জন্যই মূলত যা কিছু ত্যাগ করা হয় তাই হলো ব্যয়। আমরা জানি যে ব্যয় কি, নরমালি ডেবিট, বৃদ্ধি পাইলেও ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। ওকে, প্রথম দেখো বলছে রহিমকে বেতন প্রদান। আমরা জানি কোনো লেনদেন যদি কোনো কিছু উল্লেখ না থাকে নগদে নাকি চেকে, সেক্ষেত্রে নগদে মনে করতে হয়। তো এইখানে তাছাড়া আবার জানি যে কারো নাম লেখা থাকলে সেক্ষেত্রে কিন্তু ধারে মনে করা হয়। তো এইখানে কিন্তু কারো নাম উল্লেখ আছে বাট নগদ কথা উল্লেখ নাই। তো এটা কিন্তু নগদই মনে করতে হবে, কারণ বেতন কখনো ধারে বা বাকিতে প্রদান করা যায় না। সো বেতন হিসাব, বেতনটা হলো ব্যয়, আর এই টাকাটা নগদে প্রদান করা হয়েছে মনে করতে হবে। তাহলে সম্পদ হ্রাস, নগদ টাকা চলে গেছে, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হবে বা নগদ হিসাব ক্রেডিট। এবং বেতন হলো ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় ডেবিট। দেন চেকের মাধ্যমে ভাড়া প্রদান। এইখানে কিন্তু উল্লেখ করা আছে চেকের মাধ্যমে। চেকের মাধ্যমে হলে সেটা আমরা ব্যাংক হিসাব লিখি। তো ভাড়া যদি আমরা প্রদান করি, ব্যবসার জন্য ব্যয় হয়, এই ব্যয়টা ডেবিট, ভাড়া হিসাব ডেবিট। এবং চেকের মাধ্যমে পরিশোধ করার ফলে ব্যাংক থেকে টাকা চলে গেছে, তো ব্যাংক হিসাব কমে গেছে, অর্থাৎ সম্পদ হ্রাস পাইছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেন কাগজ, কলম, স্কেল, কার্বন, পেন্সিল ক্রয়, এর বাবদ খরচ করা হয়েছে 400 টাকা। যে কোনো একটা কিছু লেখা থাকতে পারে, হয়তো কাগজ ক্রয়, কলম ক্রয় বা পেন্সিল ক্রয়। এগুলোকে আমরা জানি কি মনিহারি নামে চিনি। তো ওই মনিহারি হিসাবকে কিন্তু হবে ডেবিট লিখতে হবে, কিন্তু লেখা যাবে না যে কাগজ হিসাব ডেবিট বা কলম হিসাব ডেবিট বা পেন্সিল হিসাব ডেবিট, এগুলো লেখা যাবে না, কারণ এইসব নাম থাকলে আমরা মনিহারির হিসাব লিখবো। তো মনিহারি ব্যয়, মনিহারি হিসাব ডেবিট, এবং নগদ টাকা চলে গেছে, সম্পদ হ্রাস পাইছে, সেক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট। মনিহারি ডেবিট, নগদান ক্রেডিট।
দেন বিমা সালামি। বিমা সালামি আরেক নাম বিমা খরচ বা বিমা প্রিমিয়াম। ব্যবসা প্রতিষ্ঠান যে বিমাগুলো করা হয় সেই বিমার জন্য মাসে মাসে যে টাকা দিতে হয় সেটাকে বলা হয় বিমা প্রিমিয়াম বা বিমা সালামি বা বিমা খরচ। তো এটা ব্যবসার জন্য ব্যয়। তো ব্যয় থাকলে আমরা লিখবো ব্যয়টা ডেবিট, বিমা সালামি ডেবিট, এবং নগদে করা হয়েছে মনে করতে হবে, তার নগদ অর্থ চলে গেছে, তাই নগদান ক্রেডিট। দেন ক্যাশ বাক্স হতে চুরি 500 টাকার 2টি নোট যা হিসাবভুক্ত হয় নাই। এখানে যদি হিসাবভুক্ত লেখা না থাকতো তাও আমরা বুঝতাম যে হিসাবভুক্ত হয় নাই, কারণ হিসাবভুক্ত হয় না দেখেই তো এখানে সেই লেনদেনটা দেওয়া হয়েছে। তো এখানে কি হয়েছে, চুরি হয়েছে। চুরি হয়েছে কত টাকা, টোটাল 1000 টাকা, কারণ 500 টাকা 2টা নোট, 500 মাল্টিপ্লাই 2 করলে কত আসে, 1000 টাকা। তো এই চুরি হয়েছে, এটাকে আমরা কি চুরির হিসাব লিখবো না, এটা আমরা বিবিধ ক্ষতি হিসাব লিখবো। ক্ষতি বা ব্যয় একই কথা, ক্ষতি বা ব্যয় ডেবিট, বিবিধ ক্ষতি হিসাব লিখবো ডেবিট। আর নগদ টাকা চলে গেছে, তাই কারণ ক্যাশ বাক্সে নগদ টাকা থাকে তাই নগদান হিসাব ক্রেডিট। তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপর এটা দেখো কমিশন প্রদান। কমিশন প্রদান, প্রদান মানে টাকা চলে গেছে, তার মানে এটা ব্যয়। এখন কমিশনটা কি, কমিশন জানে যে আমরা কারো হয়ে যদি তার প্রোডাক্ট বা সেবাগুলোকে আমরা বিক্রি করি, সেক্ষেত্রে আমরা একটা পার্সেন্টেজ পাইতে পারি, সেটাকে কমিশন বলে। নিজের ব্যবসা না, অন্য কোনো ব্যবসার কোনো পণ্য যদি আমরা বিক্রি করি বা বিক্রির জন্য কাজ করি, তার জন্য আমাকে কি করা হয়, একটা পার্সেন্টেজ দেওয়া হয় বা একটা সম্মানী দেওয়া হয়, সেই সম্মানীটাকে বলা হবে কি কমিশন। তাহলে কমিশন আমি প্রদান করছি, সেক্ষেত্রে আমার ব্যবসার প্রোডাক্টগুলো অন্য কেউ বিক্রি করে দিছে বা বিক্রির জন্য সহায়তা করছে, তার জন্য তাকে আমরা কমিশন দিছি। আর কমিশন আমি পেতেও পারি, যদি অন্য প্রতিষ্ঠানের পণ্য আমি বিক্রি করি সেক্ষেত্রে কমিশন পেতে পারি। দুই ধরনের হতে পারে, কমিশন পাইলে সেটা আয়, কমিশন প্রদান করলে সেটা ব্যয়। তাহলে এখানে কমিশন প্রদান, তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত কমিশন হিসাব ডেবিট, অথবা শুধু কমিশন হিসাব ডেবিট লিখলেও আমরা ব্যয় মনে করব। আর নগদে প্রদান করা হয়েছে তাই নগদান হিসাব ক্রেডিট। কমিশন আর বাট্টার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কমিশন কিন্তু নগদে করা হয়, বাট বাট্টা কিন্তু নগদে করা হয় না। বাট্টা বলতে কিন্তু আমরা নগদ বাট্টাকে ইন্ডিকেট করি। তো নগদ বাট্টা কিন্তু নগদে করা যায় না, ধারে হয়ে থাকে। নগদ বাট্টার সাথে সবসময় কি থাকে, দেনাদার অথবা পাওনাদার জড়িত থাকে, কিন্তু কমিশনের ক্ষেত্রে নগদান বা ব্যাংক জড়িত থাকে। তারপর মূলধনের সুদ 440 টাকা। তো মূলধনের সুদটা কি, ব্যবসা প্রতিষ্ঠানে মালিক যে মূলধন দেয় সেই মূলধনের জন্য অনেক সময় মালিক সুদ নিয়ে থাকে। কারণ দেখা গেল কি, মালিক ব্যবসায় সবার চাইতে, অন্য অন্য পার্টনারদের চাইতে হয়তো বা কিছু টাকা বেশি দিচ্ছে, সে বেশি দেওয়ার কারণে হয়তো বা তার জন্য মাসে মাসে সে কি নিচ্ছে, সুদ নিচ্ছে। তো এটা মালিক নিচ্ছে, ব্যবসায় দিচ্ছে, ব্যবসায় দেওয়ার কারণে ব্যবসার জন্য এটা ব্যয়, আমরা ব্যবসা হিসাব করতেছি। তাই ব্যয় হইলে ব্যয় ডেবিট, মূলধনের সুদ ডেবিট। আর এই যে টাকাটা নিচ্ছে মালিক, সেটা কিন্তু নগদ নিবে না, সেটা মূলধন হিসাবের সাথে অ্যাড হবে, তার মালিকের সাথে বৃদ্ধি করবে। কারণ পরবর্তীতে যখন মূলধন হিসাব নিয়ে কাজ করা হবে, মালিক যখন তার ব্যবসায় কত টাকা দিছে নিচ্ছে এইসব হিসাব করা হয়, তখন কিন্তু এই মূলধনের সুদটা মালিকের অ্যাকাউন্টে যোগ করা হয়। সো আমরা এখানে নগদান লিখবো না, এটা নগদান লেখা যাবে না। মূলধনের সুদ, উত্তোলন সুদ এগুলো কিন্তু নগদে হয় না, এগুলোর সাথে এগুলো অনগদ লেনদেন, এর সাথে কিন্তু মূলধন বা উত্তোলন জড়িত। মূলধনের সুদের সাথে মূলধন জড়িত, উত্তোলনের সুদের সাথে উত্তোলন জড়িত। তো উত্তোলন নিয়ে আমরা আয়ের মধ্যে পাবো, তখন বুঝবো। এখন বুঝি মূলধনের সুদটা ব্যবসার জন্য ব্যয়, তাই ডেবিট। আর এই টাকাটার ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাই মূলধন ক্রেডিট। দেন পরিবহন, আন্তঃপরিবহন বা অন্তর্মুখী পরিবহন বা ক্রয় পরিবহন একই নাম, যার কারণে অবলিক দিয়ে লেখছি, যে কোনো একটা নাম লেখা থাকতে পারে পরীক্ষা হলে। তো সেক্ষেত্রে আমরা এটাকে ডেবিট বলতেছি বা ব্যয় বলতেছি। মনে রাখবা যে কোনো পরিবহনই ব্যয়। এখানে দেখো বহি পরিবহন আছে, ডেলিভারি ভ্যানের ব্যয়, অন্তর্মুখী পরিবহন, বিক্রয় পরিবহন সবই কিন্তু ব্যয়। এখন কিভাবে ব্যয় হইলো দেখো, যখন তুমি পণ্য ক্রয় করে আনো তার জন্য যে পরিবহন খরচটা দেওয়া সেটা কিন্তু তোমাকে দিতে হয়, মানে ব্যবসায়ীকে দিতে হয়, তাই ব্যবসার জন্য একটা ব্যয়। আবার বিক্রয় পরিবহন কিভাবে ব্যয় হলো দেখো, বিক্রয় করছো, বিক্রয় করার সময় অনেক সময় কন্ডিশন থাকে যে পণ্য তাকে জায়গা মতন পৌঁছে দিতে হবে, সব খরচগুলো বিক্রেতা থাকবে, তখন বিক্রেতার জন্য ব্যয়। এরকম যদি অফার থাকে সেটা বিক্রয়ের জন্য ব্যয়, কিন্তু নর্মালি বিক্রয় পরিবহন হয় না, খুব কম হয়। যদি এরকম অফার দিয়ে থাকে যে ডেলিভারি চার্জ ফ্রি, তখন কিন্তু বিক্রয় পরিবহনটা প্রতিষ্ঠানকে বহন করতে হয়। যদি আমরা সমসাময়িক উদাহরণ চিন্তা করি, যেমন দেখো দারাজ আমরা ধরতে পারি। দারাজ কি করে, ডিসেম্বর মাসে জানুয়ারিতে বিভিন্ন উৎসবে কি করে, ডেলিভারি চার্জ ফ্রি করে দেয়। এখন ডেলিভারি চার্জ যে ফ্রি করে সেটা কি একদম ফ্রি, মানে তোমাকে দিতে হয় না, মানে যে কিনে তাকে দিতে হয় না, বাট বিক্রেতাকে কিন্তু দিতে হয়। বিক্রেতাদের দিতে হয় মানে যে ডেলিভারি ম্যান সে কিন্তু টাকা ঠিকই পাবে, সেটা তুমি পরিশোধ করো আর বিক্রেতা পরিশোধ করুক, যেই পরিশোধ করুক। তাই বিক্রয়ের জন্য যে পরিবহন হবে তখন সেই পরিবহনটা ব্যয় হিসাবে গণ্য হবে। পার্থক্য হলো আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহনটা হলো বিক্রিত পণ্যের ব্যয় বা প্রত্যক্ষ ব্যয়, আর বিক্রয় পরিবহনটা হলো পরিচালন ব্যয়। তারপর যেটা বুঝবো আমরা, দেখো অন্তর্মুখী পরিবহন বা আন্তঃপরিবহন কেন বলা হয়েছে ক্রয় পরিবহনকে। দেখো আন্ত মানে কি, আন্ত মানে ভিতরে,
ভিতরে মানে প্রতিষ্ঠানের ভিতরে, তাহলে যে পরিবহনটা প্রতিষ্ঠানের ভিতরে আসে সেটাকে বলা হয় আন্তঃপরিবহন। আর বহি পরিবহন মানে কি, যেটা বাইরে যায় প্রতিষ্ঠান থেকে, যে টাকা পণ্যটা প্রতিষ্ঠান থেকে যে পরিবহনটা বাইরে যায়, তো বিক্রি করার সময় কিন্তু প্রতিষ্ঠান থেকে পরিবহনটা বাইরে যাচ্ছে, আর ক্রয় করার সময় কিন্তু পরিবহনটা ভিতরে আসছে, যার কারণে ক্রয় পরিবহনকে অন্তর্মুখী পরিবহন বা আন্তঃপরিবহন বলা হয়, আর বিক্রয় পরিবহনকে বহুমুখী পরিবহন বা বহি পরিবহন বা ডেলিভারি ভ্যানের ব্যয় ইত্যাদি বলা হয়ে থাকে। তো যেটাই থাকুক সেই পরিবহনকে ব্যয় হিসাবে ডেবিট করবা, আর নগদ হিসাবকে ক্রেডিট করবা, কারণ নগদ অর্থ চলে গেছে। সেক্ষেত্রে আমরা দুইটা যাবাদের কি দিতে পারি, প্রথমটা দিতে পারি পরিবহন হিসাব, বা শুধু পরিবহনও লিখতে পারো, বা ক্রয় পরিবহনও লিখতে পারবো, আন্তর্মুখী পরিবহন যেটা লেখো সমস্যা নাই। কিন্তু বিক্রয় পরিবহনের সময় অবশ্যই বহি পরিবহন বা বিক্রয় পরিবহন এগুলো লিখতে হবে। ক্রয় পরিবহনের সাথে শুধুমাত্র পরিবহন কথাটা লিখতে পারবা, আর বিক্রয় পরিবহনের সময় সেটা লেখা যাবে না। অবশ্যই তোমাকে ইন্ডিকেট করে দিতে হবে যে এটা বিক্রয় পরিবহন, কারণ পরিবহন বলতে আমরা মূলত ক্রয় পরিবহন কি বুঝে থাকি। তাহলে সেম জাবাদা একই হবে, পরিবহন ডেবিট, নগদান ক্রেডিট, আর পরেরটা বহি পরিবহন বা বিক্রয় পরিবহন ডেবিট, নগদান ক্রেডিট। তারপর দেখো সাইনবোর্ড বানানো বাবদ খরচ। সাইনবোর্ডটা কেন বানানো হয়? সাইনবোর্ডটা বানানো হয় একটা পণ্যের প্রচার করার জন্য। তাই প্রচার খরচটাকে আমরা বুঝি কি, সেটা হলো বিজ্ঞাপন খরচ। তাহলে সাইনবোর্ড বানানো খরচ, তারপর প্রচার বাবদ খরচ, এগুলো সবই বিজ্ঞাপন খরচ। তাই বিজ্ঞাপন খরচ এটা কি ডেবিট, আমরা লিখবো বিজ্ঞাপন হিসাব ডেবিট বা বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, আর নগদ অর্থ চলে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট। তাহলে দুটো জাবেদা কিন্তু আমরা একই লিখতে পারি, নগদান ক্রেডিট আর বিজ্ঞাপন ডেবিট, কারণ দুইটাই কিন্তু পণ্য প্রচারের জন্য করা হয়েছে এবং এটা বিজ্ঞাপন হিসেবে গণ্য হবে। আমরা এখানে আলাদাভাবে লেখার কারণ হলো যে কোনো নামে থাকতে পারে, তুমি যদি ঘাবড়াই না যাও কোন নাম থাকলে কি করবা। তারপরে 12 নম্বর দালান কোঠার মেরামত ব্যয়। দালান কোঠার মেরামত ব্যয় এটা কিন্তু ব্যয়। দালান কোঠা তৈরি করার সময় কিন্তু যে খরচগুলো হয় সেটা কিন্তু দালান কোঠা নামে লেখা হয়, বাট দালান কোঠা মেরামতটা কিন্তু তৈরি করার সময় করা হইতেছে না। পরবর্তীতে যখন মানে দালান কোঠা প্রস্তুত তৈরি হওয়ার পরে যখন কোনো রকম সমস্যা হয়, হয়তো ভাঙে চলে গেছে কোনো জায়গা থেকে, ইটের হয়তো বা রং নষ্ট হয়ে গেছে, খাবলা খাবলা উঠে গেছে, কিছু একটা সমস্যা হয়েছে, তখন সেটা মেরামত করা হয়। মেরামত খরচ ওটা খরচ, বাট যদি দালান কোঠার চুনকাম খরচ হইতো বা সংস্থাপন খরচ হইতো, বৈদ্যুতিক সংস্থাপন, সেইগুলো কিন্তু সম্পদ। তো মেরামত খরচ আমরা কি লিখতে পারি, মেরামত খরচ হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট। তুমি যদি আরো ইন্ডিকেট করতে চাও মেরামত ব্যয় লিখে ব্র্যাকেটে দালান কোঠা কথাটা লিখতে পারো। দেন অবচয় হিসাব, যন্ত্রপাতি লেখা আছে, যন্ত্রপাতির উপর অবচয় 400 টাকা। অবচয় মানে আমরা বুঝি কি, একটা প্রতিষ্ঠান যদি কোনো সম্পদ ব্যবহার করার ফলে ওই সম্পত্তির মূল্য হ্রাস পায় সেটাকে অবচয় বলে। তো অবচয় কি একটা ব্যয়, আর এই ব্যয়টা নগদে হয় না, কারণ কি এই টাকাটা তোমাকে প্রদান করতে হচ্ছে না, কাউকে প্রদান করতে হতে হচ্ছে, তোমার টাকাটা নগদ চলে যাচ্ছে না বা চেকের মাধ্যমে যাচ্ছে না, প্রতিষ্ঠান টাকা প্রতিষ্ঠানে থাকতেছে, বাট প্রতিষ্ঠানে বিভিন্ন নিয়ম আছে, নিয়ম কারণ অনুসারে বিভিন্ন পদ্ধতিতে অবচয় ধরে রাখা হয়। প্রতি বছর অবচয় ধরে ধরে টাকাটা কি করে একটা ফান্ডে রাখা হয়, যেটাকে আমরা পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিত নামে চিনি। সেইখানে টাকাটা রাখা হয়, রাখার পর ওইখান থেকে হয়তো পরবর্তীতে কোনো যন্ত্রপাতি বা স্থায়ী সম্পত্তি ক্রয় করা হইতে পারে বা সমন্বয় করা হইতে পারে, কিন্তু অবচয়ের টাকাটা তোমার ব্যবসা থেকে চলে যাচ্ছে না, যার কারণে এটা কিন্তু অনগদ লেনদেন, নগদ লেনদেন না, জাস্ট ক্যাশের টাকা তুমি অন্য একটা ফান্ডে জমা রাখতেছো। তো অবচয়টা ব্যয়, তো অবচয় হিসাব ডেবিট, আর বিপরীত নাম কি লাগবে, পুঞ্জীবিত অবচয়, কারণ পুঞ্জীবিত অবচয় টাকাটা বৃদ্ধি পাচ্ছে, যে কোনো সঞ্চিতিতে টাকাটা জমা হচ্ছে। সঞ্চিতি আমরা জানি কি নর্মালি ক্রেডিট, তো সঞ্চিতি হিসাব ক্রেডিট, সঞ্চিতির নামটা পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি নামে লিখতে পারি, এটা ক্রেডিট, এটা একটা সঞ্চিতি, এটা ফান্ড, আর অবচয়টা ব্যয়, ব্যয় ডেবিট। দেন 50,000 টাকার আসবাবপত্রের উপর 10% অবচয় ধারা করা হলো। এখন 10% অবচয় কত, 10% অবচয় 50-এর উপর 10% দিলে 5,000 টাকা অবচয় ধার্য করা হয়েছে। তাহলে অবচয় ধার্য করা বা অবচয় হয়েছে একই কথা। অবচয় জাবেদা লিখবো আমরা, কি লিখবো, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। পুঞ্জীবিত অবচয় লেখার সময় আমরা একটু ব্র্যাকেটে সম্পত্তির নামটা উল্লেখ করার চেষ্টা করব। দেখো এটার মধ্যে লিখছি যন্ত্রপাতি, কারণ এটা যন্ত্রপাতির অবচয়, আর এটা হলো কিন্তু আসবাবপত্রের অবচয়। তাছাড়া এটা একটা সঞ্চিতি কিন্তু ক্রেডিট জানি আমরা, হ্যাঁ, পুঞ্জীবিত অবচয় না লিখে অবচয় সঞ্চিতি লিখতে হতাম ক্রেডিট। তাছাড়া এটার ফলে কি হয়, সম্পত্তির মূল্য হ্রাস পায় কিন্তু। তো এটা কিন্তু কন্টা সম্পত্তি বা প্রতিসম্পত্তি বলা হয়, মানে সম্পদ হ্রাসকে কন্টা সম্পত্তি বা প্রতিসম্পত্তি বা বিপরীত সম্পত্তি বলা হয়। তো সম্পদ হ্রাস পেলে আমরা জানি এটা কিন্তু ক্রেডিট, তো এই কারণে কিন্তু আমরা ক্রেডিট লিখছি, বাট ডিরেক্টলি লিখতে পারবো না আসবাবপত্র হিসাব, কারণ আসবাবপত্র চলে যায় নাই, বাট আসবাবপত্রের মূল্য হ্রাস পাইছে, তাই আমরা এটাকে লিখবো অবচয় সঞ্চিতি বা পুঞ্জীবিত অবচয়। যদি ডিরেক্টলি আসবাবপত্র চলে যেত তাহলে কিন্তু আসবাবপত্র ক্রেডিট লিখতাম, বাট এইখানে কি হয়েছে, আসবাবপত্রের মূল্য হ্রাস পাইছে, বাট সেই টাকাটা কি করছে, এটা ফান্ডে জমানো হয়েছে, তাই সেটার নাম পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি নামে লিখতে হবে। ওকে, দেন ঋণের সুদ।
ঋণের সুদ ব্যয়, কারণ ঋণ যদি তুমি করো সেখানে সুদ তোমাকেই দিতে হবে, মানে ব্যবসায়ীকে দিতে হবে, ব্যবসায়ের জন্য সেটা কি হবে, ব্যয় হবে। এবং মূলধনের সুদ বলছিলাম কি, মূলধনের সাথে জড়িত, উত্তোলনের সাথে জড়িত, মানে বিপরীত নাম মূলধনের সুদ লেখার সময় মূলধন লিখি, উত্তোলনের সুদ লেখার সময় উত্তোলন লিখি, বাট ঋণের সুদের ক্ষেত্রে কিন্তু এটা লেখা যাবে না, ঋণ হিসাব লিখবো না, লিখবো নগদান হিসাব। তো সেক্ষেত্রে আমরা ঋণের সুদটাকে নগদান লিখবো, কারণ কি ঋণের সুদের টাকাটা নগদে প্রদান করা হয়। কিভাবে হয় দেখো, তুমি মনে করো ঋণ নিছো 10 মাসের জন্য বা 1 বছরের জন্য, কিন্তু সুদের টাকাটা কিন্তু ওকে মাসে মাসে দিতে হয়। বাট মূলধনের সুদ এটা কিন্তু মালিকানার সাথে সাথে বা মূলধনের সাথে কিন্তু অ্যাডজাস্ট করা হয়। বাট ঋণের সুদটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজাস্ট করা হয় না, একবারে দেওয়া হয় না, তোমার কি হয়, মাসে মাসে টাকাটা পরিশোধ করতে হয়, সুদ পরিশোধ করতে হয়, পরবর্তীতে হয়তো বা ঋণের টাকাটা আলাদাভাবে দিতে হয়। যার কারণে ঋণের সুদটাকে সাথে আমরা নগদান বা ব্যাংক কথাটা রাখতে পারি। তো এখানে আমরা কি লিখবো, ঋণের সুদ লিখবো ডেবিট আর নগদান ক্রেডিট। ঋণের সুদ ব্যয়, তাই ডেবিট, নগদান ক্রেডিট। ব্যাংক লিখবো না এই কারণে, কারণ এখানে চেক লেখে নাই, তাই আমরা এটা নগদে মনে করছি। দেন অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা বা কুঋণ ধার্য করা হলো। অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা সবই কিন্তু একই নাম, কুঋণ সবই একই নাম। যেটাই থাকুক তোমাকে একটা জিনিস মনে করতে হবে। এখন অনাদায়ী পাওনা বা কুঋণ জিনিসটা কি, এটা হলো দেনাদার। দেনাদার মানে বাকি যার কাছে বিক্রি করছো সে হলো দেনাদার। ওই দেনাদারের টাকা যদি বাই চান্স কখনো তুমি টাইম মতো না পাও, সেইটাকে বলা হয় অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা বা কুঋণ। এরকম হয়ে থাকে ব্যবসায় 3 মাসের জন্য একটা দেনাদার সৃষ্টি হয়, সর্বোচ্চ একটা প্রাপ্য হিসাব বা প্রাপ্য অনুটা 3 মাসের জন্য হয়ে থাকে। তো দেখা গেল 3 মাস পরে তুমি তার কাছ থেকে সম্পূর্ণ টাকা আদায় করতে পারো নাই, তো প্রতিষ্ঠান ওই সময় এটাকে অনাদায়ী পাওনা হিসেবে ধার্য করে বা অনাদায়ী পাওনা হিসেবে গণ্য করে। তো এইটা কি, এটা একটা ব্যবসার জন্য ক্ষতি বা ব্যয় হিসাবে গণ্য করা হয়। তো এটা ব্যবসার জন্য ব্যয় মানে ডেবিট। আর এই টাকাটা কিন্তু তোমার নগদ চলে যাচ্ছে এমন না, এই ব্যয়টা নগদে হচ্ছে না, এটা অনগদ লেনদেন। তো এই ক্ষেত্রে কি করতে হবে, এটাকে দেনাদার ক্রেডিট করতে হবে, কারণ কি দেনাদার নামক সম্পদ তোমার কমে যাচ্ছে, এই টাকাটা তুমি পাচ্ছ না, যার ফলে তোমার দেনাদার কমে যাচ্ছে, তাই দেনাদারকে ক্রেডিট করতে হবে, দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট। আর কুঋণ ব্যয় বাড়ছে, তাই ব্যয় ডেবিট, সম্পদ হ্রাস পাচ্ছে, সম্পদ ক্রেডিট। দেন দেরিতে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ প্রদান। দেরিতে পণ্য সরবরাহ করে ক্ষতিপূরণ দিচ্ছে, ক্ষতিপূরণ মানে ব্যয়। এখন কি হয়, অনেক সময় তুমি ক্রেতাকে পণ্য সরবরাহ করবা, তো সরবরাহ করার সময় দেখা গেল কি বাই চান্স সময় মতন পৌঁছতে পারো না, যার কারণে ক্ষতিপূরণ দিতে হয়। তো এই ক্ষতিপূরণটা ব্যবসার জন্য ব্যয় বা ক্ষতি, তাহলে এটা ডেবিট। আর টাকা দিচ্ছ তাই নগদান ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি বিবিধ ক্ষতি ডেবিট, নগদান ক্রেডিট। আমরা কিন্তু ক্ষতিপূরণ হিসাব নামে লিখবো না, যে সকল ব্যয় বা ক্ষতি ব্যয়গুলোকে কোনো নামে চিহ্নিত করতে পারি না, সেগুলো কিন্তু আমরা বিবিধ খরচ নামে লিখি। আর সব ধরনের ক্ষতিকে আমরা বিবিধ ক্ষতি নামে লিখে থাকি, শুধুমাত্র সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি বাদে। ওকে, দেন 18 নম্বর বলছে কি, শুল্ক বা আমদানি শুল্ক বা ক্রয় শুল্ক। আর 19 নম্বর বলছে রপ্তানি শুল্ক ও বিক্রয় শুল্ক। শুল্ক, সব ধরনের শুল্কই হলো ব্যয়। এখন এটা পরিবহনের মতন সেম, ক্রয়ের সাথে আমদানি শুল্ক জড়িত আর বিক্রয়ের সাথে রপ্তানি শুল্ক জড়িত। শুল্ক মানে হলো কাস্টমসকে যে টাকাটা দিতে হয়, একটা দেশের সাথে অন্য দেশের সাথে পণ্য আদান প্রদানের ক্ষেত্রে যে টাকাটা দিতে হয় কাস্টমসকে, সেটাকে বলা হয় শুল্ক। তো যখন তুমি পণ্য কিনে আনো তখন সেটার নাম হলো আমদানি শুল্ক, মানে বিদেশ থেকে পণ্য কিনে নিয়ে আসছো, তখন তোমার এটাকে বলা হয় আমদানি। তো আমদানি ক্ষেত্রে শুল্কটা দিতে হয়, সেটাকে বলা হয় আমদানি শুল্ক। এটা ব্যয়, এটা হলো বিক্রিত পণ্যের ব্যয় বা পরিচালন ব্যয়। আর রপ্তানি শুল্ক মানে হলো তুমি পণ্য বিদেশে বিক্রি করবা, তখনও তোমাকে কিন্তু শুল্ক দিতে হবে, তো ওই শুল্কটা তোমার জন্য ব্যয়। তো দুইটা শুল্কই ব্যয়, রপ্তানি শুল্কটা হলো তোমার পরিচালন ব্যয়, আর ক্রয় শুল্কটা বিক্রিত পণ্যের ব্যয় বা প্রত্যক্ষ ব্যয়। তো ওই ব্যয়টাকে আমরা কি করব, ডেবিট করব, আর নগদানটাকে ক্রেডিট করব। তো শুল্ক হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। এটাও সেম, শুধু শুল্ক লিখতে পারো অথবা ক্রয় শুল্ক লিখতে পারো, বাট রপ্তানি শুল্ক এটা তোমাকে উল্লেখ করতে হবে বা বিক্রয় শুল্ক এটা তোমাকে উল্লেখ করতে হবে। শুধু শুল্ক লিখলে কিন্তু ক্রয় শুল্ককে ইন্ডিকেট করা হবে। দেন শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতাটা কি, আমরা যখন কোথাও কাজ শিখি বা কোথাও কর্মরত থাকি, শেখার অবস্থায় ট্রেনিং করতেছি, তখন ইন্টার্নশিপ করতেছি, ওইটা হলো শিক্ষানবিশ। ওই সময় যদি কোনো টাকা পয়সা তুমি পেয়ে থাকো, সেটা হলো শিক্ষানবিশ সেলামি। আর যে প্রতিষ্ঠানটা এই টাকাটা দেয় তার হলো শিক্ষানবিশ ভাতা দেয়। যেমন তুমি মনে করো যে তোমার প্রতিষ্ঠানে লোক নিয়োগ দিছো, তাদেরকে তুমি 3 মাস ধরে কাজ শিখাবা এবং বলছো এই 3 মাসে কোনো বেতন দেওয়া হবে না, যা দেওয়া হবে সেটা সম্মানী, কোনো ফিক্সড টাকা না, ঠিক আছে, সেটা কোনো নির্দিষ্ট বেতন না বা এর সাথে কোনো আনুষঙ্গিক খরচ না, জাস্ট তোমার প্রতিষ্ঠানে কাজ শিখতেছে, তোমাকে সময় দিচ্ছে, মানে তোমার প্রতিষ্ঠানে যেহেতু কাজগুলো করা হয়ে যেতেছে, তাই তুমি তাদেরকে একটা সম্মানে দিচ্ছ। তো এই সম্মানটা হলো শিক্ষানবিশ ভাতা। তো এই ভাতাটা কি ব্যয়, ব্যয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি শিক্ষানবিশ ভাতা ডেবিট, নগদান ক্রেডিট। তো এই ছিল ব্যয় সম্পর্কিত জাবেদাগুলো। তুমি প্রত্যেকটা সুন্দর করে ধারাবাহিকভাবে শিখবা, ইনশাআল্লাহ ব্যয় সম্পর্কিত যে জাবেদাগুলো সেগুলো ভালো মতন করতে পারবা।